ল্যাটিস এনার্জি মানে কি? ল্যাটিস এনার্জি মানে হচ্ছে যে ওয়ান মোল অফ আয়নিক সলিড ইজ ফর্মড বাই ইটস কনস্টিটিউয়েন্ট গ্যাসিয়াস আয়ন। তো গ্যাসিয়াস আয়ন থেকে যখন আমরা একটা আয়নিক সলিড তৈরি করছি সেই সময় যে এনার্জিটা রিলিজ হচ্ছে তাই হচ্ছে ল্যাটিস এনার্জি। এই ল্যাটিস এনার্জিটা অ্যাকচুয়ালি চার্জের সঙ্গে ডাইরেক্ট অ্যান্ড রেডিয়েশনের সঙ্গে ইনভার্সলি সম্পর্ক। আর এই কারণেই অ্যালকালাইন মেটালগুলোর ক্ষেত্রে আর অ্যালকালাইন আর্থ মেটালগুলোর ক্ষেত্রে ল্যাটিস এনার্জি পার্থক্য রয়েছে। কী হয়? অ্যালকালাইন আর্থ মেটালগুলোর সাইজ একটু ছোটো হয়, চার্জ বেশি হওয়ার কারণে ল্যাটিস এনার্জিটা বেশি হয়, আর এক্ষেত্রে কম হয়। তো এটা মূলত খুব একটা স্টেবল হয় না, ঠিক আছে? আর Li3n একমাত্র এক্সিস্ট করে। আর এই যেখানে দেখা যাচ্ছে কমপ্লিট চার্জ হয়েছে এবং ডিপোলারাইজেশন হওয়ার পরে তাদের পার্শিয়াল চার্জ ডেভেলপ হয়েছে এবং তখন তাদের কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ইনক্রিজ করছে। তো আমাদের কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন দেখা যায়? এমনি যখন কমপ্লিট চার্জ অবস্থা হয়েছে তখন তাদের আয়নিক ক্যারেক্টার শো করছে। তো তারা যখন ডিপোলারাইজ হবে এবং পার্শিয়াল চার্জের আসবে তখন তারা কোভ্যালেন্ট ক্যারেক্টার শো করছে। কোভ্যালেন্ট ক্যারেক্টারের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার অ্যান্ড পোলারাইজাবিলিটি মানে হচ্ছে যে পজিটিভ যে থাকবে আয়ন তার পোলারাইজ করার ক্ষমতা, আর যে আনায়ন থাকবে এটা ক্যাটায়ন, আর যে আনায়ন থাকবে তার পোলারাইজ হওয়ার ক্ষমতা, ঠিক আছে? সেটা হচ্ছে পোলারাইজাবিলিটি। তো প্যাটার্নের ক্ষেত্রে কী করছে? চার্জ আর রেডিয়েশন মানে চার্জের সঙ্গে ডাইরেক্টলি, রেডিয়েশন ইনভার্সলি। আর আয়নের ক্ষেত্রে চার্জ রেডিয়েস দুটোর ক্ষেত্রে ডাইরেক্টলি সম্পর্কিত। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন ইনক্রিজ করবে? প্যাটার্নের ক্ষেত্রে যখন পোলারাইজিং পাওয়ার বেশি হবে কখন বেশি হবে? তখন চার্জ বেশি রেডিয়েস কম। আর আয়নের ক্ষেত্রে যখন পোলারাইজাবিলিটি বেশি হবে যখন চার্জ এবং রেডিয়েস দুটোই বেশি থাকবে। এখানে রয়েছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। যেমন এর ক্ষেত্রে লো হয় কেন? তাহলে চার্জ অতিরিক্ত বেশি হয়, প্যাটার্ন হওয়ার পরেও চার্জ বেশি। আচ্ছা, এখানে হচ্ছে যে ডি ব্লকের মূল্যগুলো না সবসময় এস ব্লকের থেকে বেশি হয়, মনে রাখতে হবে। এখানে রয়েছে কিছু দিয়ে হচ্ছে LiCl, BeCl, MgCl2। এদের ক্ষেত্রে হচ্ছে যে এরা অর্গানিক সলভেন্টসের ক্ষেত্রে বেশি সলিউবল, যে বেনজিন, আয়োডিন, অ্যাসিটিন এদের ক্ষেত্রে। অ্যান্ড ডিউ টু কোভ্যালেন্ট ক্যারেক্টার মেল্টিং পয়েন্ট অফ আয়নিক কম্পাউন্ড ডিক্রিজেস, ঠিক আছে? তাহলে আয়নিক ক্যারেক্টারের কম্পাউন্ডগুলোর তুলনায় কোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো মেল্টিং পয়েন্ট কম। কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা জিনিস রয়েছে আমরা দেখবো। এটা হচ্ছে শর্ট ট্রিক্স রয়েছে যে কীভাবে ফিল আপ হয় সেটা। আর ল্যাটিস এনার্জির ক্ষেত্রে দেখো কিছু বলেছে যে স্মল সাইজ অফ আচ্ছা এগুলো শর্টেজ হয়েছে। আয়নিক ক্যারেক্টার বেশি হলে ল্যাটিস এনার্জি বেশি, চার্জ বেশি, রেডি আছে পোটেনশিয়াল আয়নিক পোটেনশিয়াল প্যাজেন্স রুলটা দেওয়া আছে। আর ডিগ্রি অফ ডিসোসিয়েশন যা হয় সেটা দেখেছি আমরা হাইড্রেশনে। এই দেখো বন্ড অর্ডার O2 এবং এটা এদিকে ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে, কেন করছে সেটা আমরা দেখছি। নিচে ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে এক শর্ট ট্রিক রয়েছে, ক্লাসে স্যার দিয়েছেন। সেটা হচ্ছে যে N2 মানে নাইট্রোজেনের পর থেকে যতগুলো থাকবে তাদের ক্ষেত্রে 1 to 1 রুল ফলো হবে এবং নাইট্রোজেন আগের ক্ষেত্রে 2 1 to 1 রুল ফলো হবে। কী হবে? এই ক্ষেত্রে দেখো 2 1 হচ্ছে যে পাইগুলোর কথা বলা হচ্ছে, সিগমা 2p পাই 2px পাই 2p পাই, এটা হচ্ছে 1 2 2 1। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেনের পরের মৌলগুলো, এটাই কনফিগারেশন আসবে। সিগমা এস, সিগমা স্টার এস, সিগমা 2 এস, সিগমা স্টার 2 এস। আর এরা হচ্ছে অ্যান্টি বন্ডিং স্টারগুলো। আর সিগমা 2pz এখানটাতে পাই 2pz পাই 2py, তারপরে পাই স্টার এটাই হচ্ছে 2, এটা অ্যান্টি বন্ডিং চলে যাবে। আর নাইট্রোজেন পর্যন্ত কী হয়? নাইট্রোজেন পর্যন্ত হয় যে প্রথমত 2 1 2 1 মানে হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালগুলো হলো, তারপর অ্যান্টি বন্ডিংগুলো আসছে নাইট্রোজেনের আগে। সেটা হচ্ছে পাই 2px পাই 2py, সিগমা 2pz। আর ওখানে হচ্ছে সিগমা 2pzটা আগে মনে রাখা যায়। যেমন এটা হচ্ছে নাইট্রোজেন পর্যন্ত, এখানটাতে সিগমা 2pzটাকে আমি উপরে নিলাম, যেমন তেমনই থাকলো। এখানে 2pzটা আগে, এখানে 2pzটা পরে, তাহলেই হয়ে গেল। উপরেরটা তো যেটা সেই, তো আমি এভাবে মনে রেখেছিলাম। হাইড্রোজেন টু N2 সেটা তো মৌলগুলো আগে, তো এর আগের কনফিগারেশন, তো আগের কনফিগারেশনের ক্ষেত্রে 2pzটা আগে নেই ব্যাস। বন্ডরা কী করে বের করছে? আচ্ছা, এখানটাতে হচ্ছে যে যখন একটা করে ইলেকট্রন বাড়ছে তখন কিন্তু বন্ডিং মলিকুলার অরবিটালে বন্ড অর্ডার 0.5 বাড়ছে, আবার যখন কমছে ইলেকট্রন তখন কিন্তু কমছে। আর অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে পুরো উল্টোটা হবে, যখন বাড়বে তখন কমবে বন্ড অর্ডার, আর যখন ইলেকট্রন কমবে তখন বন্ড অর্ডারের ক্ষেত্রে একটা শর্ট ট্রিক আছে। এখানে দেখো যে 14টা ইলেকট্রন থাকলে 3 হয় এবং 14 পর থেকে যতগুলো থাকে তার মধ্যে হাফ করে কমে, এদিকে যখন যায় তখন তার হাফ করে কমে, ঠিক আছে? তো টোটাল ইলেকট্রন ম্যাগনেটিক নেচার যদি ইভেন নাম্বার হয় তাহলে হচ্ছে সেটা ডায়াম্যাগনেটিক, আর যদি অড নাম্বার তাহলে হচ্ছে প্যারাম্যাগনেটিক। এবং এই ডায়াম্যাগনেটিকের মধ্যেও যারা ইভেন নাম্বার শো করে বস একটা শর্ট ট্রিক দেওয়া হয়েছে, মানে হচ্ছে বোরন, অক্সিজেন এবং সালফার, এদের ক্ষেত্রে না ইভেন নাম্বার হওয়ার পরেও এরা কিন্তু প্যারাম্যাগনেটিক শো করে। এটা হচ্ছে O2 এর ক্ষেত্রে কী বলেছিলাম তখন যে O2 তে 2 হয় বন্ড অর্ডার, আর এদিকে যখন বাড়াচ্ছে তখন হচ্ছে হাফ করে বাড়ছে, এদিকে কমছে। তো আমরা জানি যে ইলেকট্রন যদি বাড়ে তাহলে হচ্ছে হাফ করে বাড়ে, কমলে হাফ করে কমে। কিন্তু এখানে কী হলো? এখানে তো ইলেকট্রন এদিকে বাড়ছে তবু হাফ করে, এদিকে কমছে, এদিকে কমছে ইলেকট্রন তবু এদিকে হাফ বাড়ছে। কেন? কারণটা হচ্ছে যে এটা ইলেকট্রন বাড়া কমাটা না অক্সিজেনের অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে হয়। এই কারণেই এখানটাতে অপোজিটটা শো করে বন্ড অর্ডারের ক্ষেত্রে। যেমন এটা ইলেকট্রন এখানটাতে কমলোতে কী হওয়ার কথা? কমে যাবে না, কিন্তু বাড়বে। কেন? এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং ক্ষেত্রটাই। এখানে কিছু জিনিস নোট করা আছে, যেমন হচ্ছে যে দেখো যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল লেস স্টেবল হয়। এই জন্য যখন বন্ড অর্ডার দুটো স্পিসিসের ক্ষেত্রে যদি সেম চলে আসে তখন তাদের দেখা হয় যে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রন রয়েছে, যার অ্যান্টি বন্ডিং ইলেকট্রন সংখ্যা বেশি হবে তাকে তখন স্টেবিলিটি কম দেওয়া হবে। আর বন্ড অর্ডার বন্ড লেন্থের সঙ্গে ইনভার্সলি সম্পর্কিত রয়েছে, বন্ড এনার্জির সঙ্গে তো ডাইরেক্ট, আর বন্ড স্ট্রেংথ মানে এনার্জি। এখানে দেখা যাচ্ছে কী করে আমাদের বন্ড অর্ডারে 1 সিগমা 1 পাইটা আসছে। এখানটাতে দেখো বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন আছে, এখানটাতে হচ্ছে 2 সিগমা, এখানে হচ্ছে 4টে দুটো করে। হ্যাঁ, এখানে একটা, তাহলে এখানে পাই বন্ড কটা? এখানে 2, এখানে একটা, এখানে হচ্ছে অ্যান্টি বন্ডিংয়ে পাই বন্ড হচ্ছে একটা, তাহলে এইটা বাদ হয়ে যাবে। ওই জন্য হচ্ছে একটা সিগমা একটা পাই। হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, মানে এটা হচ্ছে অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে ডিস্ট্রাকটিভ দেখায় আর বন্ডিংয়ের ক্ষেত্রে কনস্ট্রাকটিভ। অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে কী হয়? একটা ইলেকট্রনের যে ক্লাউডগুলো না রিপালশন করে, দূরে চলে যায়। ধরা যাক A আর B রয়েছে, এদের মাঝখানটাতে এরা রিপেল করবে, একটা লাইনের মতো বর্ডারের মতো তৈরি হয়। এদের মধ্যে কম্বিনেশন কেমন করা হবে? যখন এটা দুজনকে ইয়ে করছে, দুজনকেই রিপেল করছে, আর এই ক্ষেত্রে অ্যাট্রাক্ট করে, একটা বন্ডিংয়ের মতো ব্যাপার চলে আসে। মানে মানে যখন কনস্ট্রাকটিভ আসে তখন ইলেকট্রনগুলো একে অপরকে অ্যাট্রাক্ট করে, ওখানটাতে ক্লাউডগুলো একসাথে হয়ে যায়, তো ওখানটাতে বন্ড ফর্মেশন হবে। এবার কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভের ক্ষেত্রে যখন পজিটিভ আসে না, ওরা তো একে অপরকে অ্যাট্রাক্ট করবে, তো ওয়েভ দেখো বেশি অ্যামপ্লিটিউডটা এখানে বেড়ে গেছে,
আর এখানটাতে ডিস্ট্রাক্টিভের ক্ষেত্রে কী হয়েছে, একে অপরকে পুরো শেষ করে দিয়েছে। কম্বিনেশনের কী কী কন্ডিশন রয়েছে, মূলত তাদের এনার্জি লেভেলগুলো সেম হতে হবে, আর ওরিয়েন্টেশন সেম সিমেট্রিতে হতে হবে, অরবাইটালসগুলো সেম হতে হবে, মানে এস সঙ্গে পিজেড চলবে না, পিজেডের সঙ্গে পিএক্স চলবে না, তো ঠিক আছে। আর এনার্জিগুলো সেম লেভেলের হতে হবে, নিয়ারলি সেম হতে হবে অন্তপক্ষে। এখানে যে সিমেট্রিটা বলা হয়েছে সিগমা বন্ড আর পাই বন্ডের সিমেট্রিটা এখানে বোঝানো হয়েছে। সিগমাতে সিমেট্রি আসে কেন আর পাইতে আসে না কেন, তো বন্ডিং অ্যান্টি বন্ডিং দু ক্ষেত্রেই কিন্তু সিমেট্রিটা আসবে। কেন আসবে, যখন আমি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস যখন আমি ভাগ করে নিচ্ছি, দেখো এখানে যদি ভাগ করি তাহলে সমানভাবে এটা পজিটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ, অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু যখন আমি পাই বন্ডের ক্ষেত্রে চলে যাবো না, তখন দেখা যাচ্ছে দেখো এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, সিমেট্রি শো করছে না, এটাই পাই বন্ডগুলো শো করে না, আর সিগমা বন্ডের ক্ষেত্রে শো। এখানে হাইড্রোজেন বন্ড সম্পর্কে দেওয়া রয়েছে। হাইড্রোজেন বন্ড কখন স্ট্রং হবে, যখন এইচ প্লাসের স্ট্রেংথটা বাড়বে, যখন এইচ প্লাসের স্ট্রেংথ বৃদ্ধি পাওয়াটা কার উপর ডিপেন্ড করবে, ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স। তো এই কতটা নিতে পারছে আর এই কতটা ডোনেট করতে পারছে, তো এই ইলেকট্রোনেগেটিভ যদি কম থাকে তো সহজে দিতে পারবে আর এই টানতে পারবে, আর তার উপর ডিপেন্ড করছে এই পজিটিভ স্টেবিলিটিটা। যত স্টেবল হবে তত স্ট্রেংথ বেশি থাকবে এবং বন্ডিং স্ট্রং হবে। তো দেখো এখানে সিমেট্রি যারা দেখাবে তাদের ক্ষেত্রে বেশি স্ট্রং এইচ, আর এদিকে হচ্ছে কোভ্যালেন্ট, মানে হচ্ছে এটা দুই ক্ষেত্রেই হাইড্রোজেন বন্ড গঠন হচ্ছে, আর এটা একদিকে কোভ্যালেন্ট। সো এটা এখানটাতে দেওয়া আছে যে হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ H2O2 আর ডিউটেরিয়াম, আর এদিকে নর্মাল হাইড্রোজেনের সাথে কেমন হয়, কোয়ালিটি অফ ওয়ান হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ, এইসব কিছু। আচ্ছা, তারপরে সাইজের উপর ডিপেন্ড করে ডেন্সিটি, এইসব জিনিসগুলো এখানে আছে। এখানটাতে দেখো গ্রুপ 15, 16, 17 ক্ষেত্রে ভ্যান্ডারওয়াল ফোর্স রয়েছে, উইক ভ্যান্ডারওয়াল ফোর্স। মলিকুলার ওয়েট বেশি হওয়ার কারণে ভ্যান্ডারওয়াল ফোর্সটা কম, কিন্তু এদের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডটা স্ট্রং হওয়ার কারণে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা বেশি হয়। তো এদের ক্ষেত্রে যখন বয়েলিং পয়েন্টে প্রথমে 2, 1, 1 লিখে দাও, ঠিক আছে, ওপরের সিরিজটার জন্য। তারপর 1, 3, 4 মানে সব থেকে বেশি, তখন এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এরকম। এই যে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে প্রথমে এটা থাকবে, তারপর নিচ থেকে এরকম করে হবে, বেশিটা এখানটাতে। এবার ঠিক তেমনইভাবে যদি বিসমাথ থাকে, মানে এই অ্যান্টিবডির নিচে যদি বিসমাথ থাকে, তো কী বলেছে, বিসমাথ থাকলে বিসমাথকে এক ধরা হবে, ঠিক আছে। এখানে অ্যান্টিমনিকে এক ধরেছে, এক বিসমাথকে ধরা হবে, তারপরে হচ্ছে অ্যান্টিমনি সব প্রথমে তো এটা লিখেই দিয়েছি, তারপরে যেমন চলে আসে চলে আসবে। তারপরে এখানে মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে ট্রিক রয়েছে, 1, 1, 2 সব প্রথমে লিখে দেয়, এদেরই সব থেকে বেশি হবে, এটা 2 হবে, নিচ থেকে যাবে, এটা 1, 3, 4। তো হাইড্রোজেন বন্ড স্ট্রেংথ দেখানো হয়েছে, এগুলো স্ট্রেংথের উপর ডিপেন্ড করেই বয়েলিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট রয়েছে, সেটাই। এখানে দেখো কোভ্যালেন্ট বন্ড ক্যারেক্টার যদি ইনক্রিজ করে তো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স কমবে, আর এগুলো অন্য জায়গাতেও রয়েছে, যাই হোক আমি আর বলছি না। এখানে একটা পুরো পাতাটাতে ট্রিক রয়েছে, আর এটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে কী বন্ডিং হয় সেই নিয়মগুলো লেখা রয়েছে। সো এসপি মানে sp2 এই সমস্ত যে হাইব্রিডাইজেশনগুলো রয়েছে, এই হাইব্রিডাইজেশনগুলোতে এস কত পার্সেন্ট রয়েছে, পি কত পার্সেন্ট রয়েছে, সেগুলো অ্যাঙ্গেল কী কী রয়েছে সেগুলো রয়েছে, তাদের শেপ এবং তাদের এক্সাম্পলসগুলো এখানে দেওয়া রয়েছে।